হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমি আজকে নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের আরো একটি ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা কমপ্লিট করে নিও। তো আমাদের আজকে হবে কোশ্চেন নাম্বার 11 থেকে। তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখো বলা হলো একটি সামগ্রীর মূল্য পরপর দুবার 10% বৃদ্ধি করা হয় এবং এর ফলে সামগ্রীটির মূল্য হয় 484 টাকা। তাহলে সামগ্রীটির প্রাথমিক মূল্য কত ছিল? তো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? এই যে পার্সেন্টেজ, এখান থেকেই শুরু করব আমরা। দেখো মনে রাখবে, আমাদের টার্গেট হচ্ছে অঙ্ক এমন ভাবে করা, আমরা বাড়িতে এখন যেভাবে প্র্যাকটিস করছি, আমরা টার্গেট কি টাইমটাকে সেভ করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা, যাতে আমরা এক্সামের সময় সেই টাইম ম্যানেজমেন্ট করতে পারি। এখন বাড়িতে আমি একরকম ভাবে হিসেব করব, ক্যালকুলেশন করব, পরীক্ষার ফলে কি ভাবে অন্যরকম হবে না কিন্তু। তাহলে টাইম ম্যানেজ করতে পারবে না। তাহলে কিভাবে করবে দেখো, এই যে 10%, তো এই 10% ইকুয়াল টু তুমি কিন্তু লিখতেই পারো যে 1/10, যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে তাই তুমি এখানে করে দাও প্লাস, অর্থাৎ 10 এ বৃদ্ধি পেয়ে 1 বাড়লো, 11 হয়েছে। তাহলে দেখো প্রথমে এই যে আমার যদি প্রথমে, আর এখন হচ্ছে নতুন, তাই না? এটা হচ্ছে নতুন আর এটা প্রাথমিক, তুমি বলতে পারো প্রাথমিক। তাহলে আগে যদি দাম থাকে ১০ টাকা প্রথম বছরে, সেই দামটা হয়ে যাবে ১১ টাকা। আবার দ্বিতীয় বছরে একই টাকা, যেটা ১০ টাকা ছিল সেটা হয়ে যাবে ১১ টাকা। তাহলে এই যে দুটো বছর, ২ বছরের শেষে আমি একটু দামটা দেখে নেব। কত হয় বলতো? এই যে ১০০ টাকার জিনিসটার দাম হয়ে যাবে ১২১ টাকা। কিন্তু এখানে তো ২ বছর পর দেখো, ওই যে বৃদ্ধি হওয়ার পর দাম হয়েছিল কত টাকা? এখানটা দেওয়া হয়েছে 484। তাহলে এই যে ১০০ র জন্য কত হবে? এখানে কত গুণ করেছি আমরা একটু দেখে নেব। এর সাথে আমরা ৪ গুণ করেছি। এখানে আমরা ৪ গুণ করব। ৪ গুণ করলে কত হয়? ৪ ১০০ ৪০০। তাহলে প্রথমে দাম ছিল ৪০০ টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে। তো যাই হোক, যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে, বুঝতে প্রবলেম হয়, তোমরা কমেন্ট করে জানাবে। আর এই সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু টোটালি আমাদের প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন। ওকে? তো কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে? A এবং B এর বর্তমান বয়সের যে অনুপাত সেটা দেওয়া আছে। সেটা কত? না 4:5। ওকে, লিখে নিলাম। এটা A, এটা হচ্ছে B। এবার কি বলা হয়েছে? যদি তাদের বয়সের মধ্যে পার্থক্য হয় ৮ বছর, তাদের বয়সের পার্থক্য, অর্থাৎ এই যে তাদের বয়সের যে পার্থক্য কত বলতো? ১ ইউনিট। এই ১ ইউনিট ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলবো ৮ বছর। তাদের বয়সের পার্থক্য হচ্ছে ৮ বছর। এবার চাওয়া হয়েছে তাদের বয়সের যোগফল। আচ্ছা, তাদের বয়সের যোগফল কত বলতো? ৪ আর ৫ এ ৯ ইউনিট। তাহলে ৯ ইউনিট ইকুয়াল টু কত হবে? ১ ইউনিট ইকুয়াল টু যদি ৮ হয়, ৯ ইউনিট ইকুয়াল টু হবে ৮ ৯ ৭২। তাহলে ৭২ বছর হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। আছে? এই যে অপশন ডি। ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো। সুরেশ কি করলো? ৮০০ টাকা ৬% হারে এবং নরেশ ৬০০ টাকা ১০% সুদে ধার করে। কত সময় পর উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে? সমান হতেই হবে। কারণ কি? সুরেশ বাবুর, এই হচ্ছে আমাদের সুরেশ বাবু, এই হচ্ছে আমাদের নরেশ বাবু। এখন দেখো সুরেশ কত টাকা রাখলো? ৮০০ টাকা রাখলো। নরেশ কত টাকা? ৬০০ টাকা রাখলো। এই যে দুজনের মধ্যে যে টাকার পরিমাণ, আসল টাকার, এই আসল একজনের থেকে আরেকজনের কত টাকা বেশি? তুমি বলবে স্যার বেশি নয়, মাত্র ২০০ টাকা বেশি। তুমি এখানে লিখতেই পারো যে স্যার ২০০ টাকা বেশি। ওকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে কি? এটা আসল। দেখো আমি এক্সামে ঠিক যেভাবে করতে হয় সেইভাবেই তোমাদেরকে দেখাবো। এমনটা নয় এখানে একরকম দেখাবো আর এক্সামে তুমি অন্যরকম করবে, শেখার পরে একদমই নয়। এবার আমরা বের করব তাদের সুদ কত। এক্সামে এই জিনিসগুলো শুধু লিখবে না। আচ্ছা, ৮০০ টাকার ৬% হারে কত সুদ হবে ভাই? পার্সেন্টেজের জন্য তুমি জানো দুটো শূন্য কেটে যায়, তাই না? দুটো শূন্য, তাহলে ৬ টা ৪৮ টাকা। তাহলে সুরেশ সুদ পাবে ৪৮ টাকা। আচ্ছা, নরেশ কত পাবে? এই দুটো কাটো, ৬ ১০ এ ৬০ টাকা। আচ্ছা বলো তো, তাদের সুদের যে পার্থক্য, একজনের থেকে আরেকজন কত টাকা সুদ বেশি পাচ্ছে? তুমি বলবে স্যার ১২ টাকা। এই যে বেশি, সুদ বেশি ১২ টাকা। কিন্তু এখানে তো আমার সময় লাগবে। আর টাইম ইকুয়াল টু তাহলে কত? এই ২০০ টাকা পূরণ করতে গেলে আমার কত সময় লাগবে দেখো। এই ২০০ কে তুমি ডিভাইডেড করে দাও কত দিয়ে? ১২ দিয়ে। তুমি ৪ দিয়ে দিলে ৪ ৫০ এ ২০০, ৪ দিয়ে দিলে ৪ ৩, তাহলে ৩ ১৬ ৪৮, এই যে ১৬ পূর্ণ ২/৩%। কত সময় লাগলো ভাই? এই যে উত্তর। বেশি লেখালেখি যাবে না। মনে রাখবে, অঙ্ক তোমাকে সবাই শেখাবে। কিন্তু টাইমের মধ্যে তুমি শিখতে পারছো কিনা এবং করতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন টার্গেট তোমাকে রাখতে হবে। ওকে? আর যতটা পারবে সূত্রটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করো। অঙ্ক পড়ো, বুঝে, বুঝে করো। দেখো তাতে অনেক তাড়াতাড়ি করতে পারবে।
আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে দেখো ১৪ নম্বরে বলা হয়েছে একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে ৯ সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনের গতিবেগ ৪৮ কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে? দৈর্ঘ্য মানে লেংথ কত? আচ্ছা তার মানে আমরা আ যদি টাইম অ্যান্ড সময় এবং দূরত্বের ভাষায় বলি তাহলে লেংথ যেটা দৈর্ঘ্য আমরা এটাকে ডিসট্যান্স বলতে পারি। তাহলে এবার এখান থেকে বলতে পারি যে ডিসট্যান্স ইকুয়াল টু হচ্ছে কি না স্পিড ইনটু টাইম। এবার কথা হচ্ছে ট্রেন যখন কোন খুঁটিকে অতিক্রম করে, একটা খুঁটিকে যখন অতিক্রম করবে আসলে কি হয় ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। ওই খুঁটি যখন পড়ে যাবে তখনই কিন্তু একটা প্ল্যাটফর্ম হয়, একটা সেতু হয়, একটা ব্রিজ হয়। তাহলে ট্রেন যখন ওই প্ল্যাটফর্ম সেতুকে অতিক্রম করে আসলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্ম বা সেতু দৈর্ঘ্য অতিক্রম করে। মনে রাখবে অল্প মানে কারণ কি একটা পোস্টার, পোল, গাছ এগুলো তো খুবই মানে এদের লেন্থটা তো খুবই কম। এবার একে ট্রেন অতিক্রম করতে একদম মানে ন্যানো সেকেন্ড সময় লাগে। যার জন্য আর আমরা হিসেব করি না। সো তখন ট্রেনের যে লেনটা সেটাকে ধরা হয়। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রেনের লেনটাই ধরবো। তাহলে এখানে তার স্পিড গতিবেগ কত? ৪৮ কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটা ঘন্টায় দেওয়া আছে, এটা সেকেন্ডে দেওয়া আছে। এক কাজ করি এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে? ৪৮ কে তুমি ৫/১৮ দিয়ে গুণ করে দাও। মিটার পার সেকেন্ড হয়ে গেল। এবার কত সেকেন্ড গেল? ৯ সেকেন্ড। এই যে টাইমটা। এই হলো তোমার স্পিড, এই হলো তোমার টাইম। চলো তুমি এবার ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করলে তোমার কি হবে? কোথায়? ৯ দিয়ে কাটলে ৯ ২, ২ দিয়ে কাটলে ২৪, তাই তো? ৫ ২৪ এ কত? ১২০। তাহলে এই যে ১২০ মিটার, ১২০ মিটার। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, ১২ জন ব্যক্তি ১৮ টি জানলা প্রস্তুত করতে ৯ দিন সময় নেয়। ৪৫ টি জানলা প্রস্তুত করতে ৫৪ জন ব্যক্তির কতদিন সময় লাগবে? এই যে ঐকিক নিয়ম বা ত্রৈয়াসিক নিয়মের যে অঙ্কগুলো রয়েছে, এর জন্য আমরা একটা সূত্র এপ্লাই করি। কি সূত্র এপ্লাই করি? M1 D1 বাই হচ্ছে W1 ইকুয়াল টু M2 D2 তাই তো? D2 বাই হচ্ছে W2। M হচ্ছে কি প্রথম ক্ষেত্রে কতজন ব্যক্তি? এম হচ্ছে কি প্রথম ক্ষেত্রে কতজন ব্যক্তি? ১২ জন ব্যক্তি। ডি হচ্ছে কি প্রথম ক্ষেত্রে কত দিন সময় লাগে? ৯ দিন। ডাব্লিউ হচ্ছে কি কাজের পরিমাণ। প্রথম ক্ষেত্রে কতগুলো তৈরি হয়েছে? ১৮ টি। ইকুয়াল টু এবার দেখো M2 দ্বিতীয় ক্ষেত্রে কতজন? কতজন? এই যে ৫৪ জন। এই যে লিখে দিলাম ৫৪ জন। D2 কত দিন? জানি না তো দিন, তাই না? কিন্তু W2 মানে কি কতগুলো? এই যে ৪৫ টি। সো লিখে দাও ৪৫। চলো এবার একটু কাটাকাটি করে নেই। কিভাবে করব? আচ্ছা ৯ দিয়ে ১৮ কাটলে ২ হয়। আচ্ছা ২ দিয়ে ১২ কে কাটলে ৬ হয়। ৬ দিয়ে ৫৪ কে কাটলে ৯ হয়। ৯ দিয়ে ৪৫ কে কাটলে ৯, ৫ এ ৪৫, ৫। তাহলে এই ৫ দিন হয়ে যাবে উত্তর। দেখো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। একটু ফাস্ট করলাম। দেখো তোমাকেও তো ফাস্ট করতে হবে পরীক্ষার সময়, তাই না? তো যাই হোক চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো রেগুলার ক্লাস পাওয়ার জন্য। আর যদি তোমরা চাও এই ধরনের ক্লাস রেগুলার পেতে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাও যে স্যার আরো ক্লাস চাই। ওকে? তো ভালো কিছু শিখতে পারবে, ইউনিক কিছু জানতে পারবে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।